সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার মেয়ে বলছিল যে চলো মাম্মা আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করি। যেহেতু আজকে ও বাসায়, তো আজকে কলেজে যায়নি, যেহেতু ওর ড্রাইভিং ক্লাস ছিল, তো যার কারণে আজকে কলেজে যায়নি। তো চিন্তা করলাম চলো যাই। সব সময় তার সকালবেলা ও থাকে না, প্রতিদিন কলেজে চলে যায়। তো আজকে যেহেতু বাসায়, তাহলে চলো যাই বাইরে গিয়ে ব্রেকফাস্টটা সারি। তো আমাদের এখানে লিডেল আছে, লিডেলের অপোজিটে নতুন একটা ভার খুলেছে রেস্টুরেন্টের মতো, ওখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। তো ওখানে গিয়েই আজকে ব্রেকফাস্টটা সারবো। তো ওখানে যাওয়া হয়নি, যেহেতু এটা নতুন খুলেছে। তো আমার মেয়েও বলছিল চলো যাই। আর বের হতে হতে যদিও একটু লেট হয়ে গিয়েছে, কারণ ও ড্রাইভিং ক্লাসে গিয়েছিল, ড্রাইভিং ক্লাস থেকে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। তো আমি একটু ওয়েট করছিলাম যে চলো যাই। তারপরে আমরা 10:30টার দিকে বের হয়েছি। গিয়ে দেখি তেমন কিছু ছিল না, কয়েকটা ক্রোসেন্ট ছিল। তো মোটামুটি ইতালিয়ানরা ব্রেকফাস্টটা ওরা খুব সকাল সকাল থেকেই শুরু করে দেয়। A posto così, ragazze? Cappuccino. E due cappuccini. Prendete qua il banco o vi accomodate a un tavolo? Sì, andiamo di sopra. Certo, parto su tutto io, sapete? Sì, va bene, Grazie. তো যাই হোক, আমরা ক্রোসান্ট চুজ করে তারপর উপরে চলে যাচ্ছি। তো ও নিয়ে আসবে, বলল যে উপরে গিয়ে বসার জন্য। আমরা যেহেতু উপরে বসবো, তো উপরেই নিয়ে আসবে। তো উপরে যেহেতু পুরোপুরি খালি ছিল, কারণ তখন ব্রেকফাস্টের টাইম ছিল না, তখন ওদের লাঞ্চের টাইম প্রায় শুরু হয়ে গিয়েছে। তো ওরা যেহেতু অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে, তো আমরা একটু লেট করে ফেলেছি। তো ভালোই হয়েছে, যেহেতু একটু লেট করে এসেছি, কেউ ছিল না, পুরোপুরি খালি ছিল। তো আমরা খুব আরামেই ব্রেকফাস্টটা সেরেছি। আর উপরে আসার কারণটা হচ্ছে বাইরে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো খুবই সুন্দর পাহাড় আর খুব সুন্দর ভিউ। তো যার কারণেই উপরে বসেছি। তো আমার মেয়ে বলছিল চলো উপরেই যাই, যেহেতু উপরে ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট সারবো। তো এই তো পুরোপুরি খালি, শুধু আমরাই ছিলাম। আর এদিকটাতে প্রতিটা টেবিলেই ওদের একটা করে মেনু কার্ড দেয়া আছে, যার যেটা পছন্দ অর্ডার দিতে পারবে। আর সেদিনের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। A lei? Ah, sì, grazie. Grazie. Grazie mille. Grazie mille. এই তো আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। আমি ভেতরে ক্রিম দেয়া ক্রোসানটা নিয়েছি, আর আমার মেয়ে চকলেট দেয়া সেই ক্রোসানটা নিয়েছে, আর কাপুচিনো নিয়েছি। তবে আরেকটু সকাল সকাল আসলে ক্রোসানগুলো গরম গরম থাকে, খেতে ভালো লাগে, খুব ক্রিস্পি থাকে। তো যেহেতু লেট করে ফেলেছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো যাই হোক, সমস্যা নেই, আরও একবার আসা যাবে। যখন আসবো আরেকবার, তখন সকাল সকাল আসবো, যেহেতু বাসার কাছে, সমস্যা নেই। এই তো বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হাঁসের মাংস আর পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো চিন্তা করলাম পাঁচমিশালি গুঁড়া মাছটাই রান্না করি, এটা বাঙালি শপ থেকে নিয়ে এসেছে। তো বাঙালি শপ থেকে যেহেতু নিয়ে এসেছে, মাছ নিয়ে আসলে বেশি পুরানো রাখা যায় না, বেশি দিন ফ্রিজে রাখা যায় না, খুব দ্রুতই শেষ করে ফেলি। তো যেহেতু অনেক দিন হয়েছে নিয়ে এসেছে, তো চিন্তা করলাম এটাই রান্না করে ফেলি আজকে। এই তো হাতে মাখানো পাঁচমিশালি গুঁড়া মাছটা আমার কাছে খুব ভালো লাগে, আলু বেগুন দিয়ে রান্না করছি। আর আমি গুঁড়া মাছটা সবসময় হাতে মাখিয়ে বসাই। তো হাতে মাখানো মাছটা আমার কাছে বেশি ভালো লাগে, বিশেষ করে গুঁড়া মাছটা আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে।
তো এই তো হাতে মাখিয়ে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে আমি হাতে মেখে মাছ, আলু, বেগুন দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি, সামান্য পানি দিয়েছি, দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এই তো মাছ রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখন হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসটা পুড়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু প্রথম যখন হাঁস নিয়ে এসেছিল তখনই হাঁস কেটে পিস পিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো যার কারণে কাটতে হয়নি, শুধু চামড়ার সাইডগুলো পুড়ে পুড়ে তারপরে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানের হাঁসের মাংসে চামড়াতে প্রচুর লোম থাকে, যে লোমগুলো আসলে বাছতে অনেক কষ্ট। তো হাঁসের মাংস যেহেতু হাঁসের মাংস চামড়া সহ রান্না করলেই বেশি ভালো লাগে, তো আমি প্রায় সময় চামড়া কেটে ফেলে দিই, যেখানে দেখি বেশি লোম সেখান থেকে কেটে ফেলে দিই, কারণ এত ছোট ছোট লোম তো বাছা সম্ভব না, আর পুড়লেও অনেক সময় পুরোপুরি পোড়া হয় না। এই তো হাঁসের মাংসটা রান্না করা শেষ। এই তো দেখুন কতটা লোভনীয় লাগছে হাঁসের মাংসটা দেখতে। আর আজকে আপনাদের সাথে আরেকটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বাকলাভা। তো বাকলাভাটা আজকে শেয়ার করব, যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, তো অনেকেরই কাজে আসবে বাকলাভাটা। আর বাকলাভাটা আমার কাছে খুব মজা লাগে, খুবই ভালো লাগে। তো চলুন বাকলাভাটা শেয়ার করা যাক। আমি এখানে সমুচা বানানোর শিট নিয়ে নিয়েছি, আর কিছু বাটার আমি আগে থেকে মেল্ট করে রেখে দিয়েছি। তো সমুচা বানানোর শিটগুলো কিছু করতে হবে না, কোনো কাটতে হয় না, কিছুই করতে হয় না। প্রথমেই একটা শিট নিয়ে নিয়েছি, তো শিটের উপরে আমি বাটার ব্রাশ করে তারপর আরেকটা শিট দিয়ে দিয়েছি, ওইটার উপরেও আমি ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। তো এরকম করে আমি 3টা শিট উপরে বাটার ব্রাশ করে নিব, পরপর 3টা দিব, দিয়ে তারপরে এখানে আমি কিছু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর পুরোপুরি মিহি করা যাবে না, আধা ভাঙ্গা করে রাখতে হবে। এই তো এখন ভালো করে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে। এই তো আমি এখানে 2টা স্টিক নিয়ে নিয়েছি, তো 2টা স্টিকের মধ্যে আমি সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি, কারণ এভাবেই পেঁচালে সুন্দর করে পেঁচানো হয়, আর পেঁচানোটা খুব টাইটভাবে পেঁচাতে হবে যেন ছুটে না যায়। তো পেঁচিয়ে তারপরে এভাবে হাত দিয়ে খুব সফটভাবে এভাবে কুঁচকে দিতে হবে। আর এই বাকলাভার ডিজাইনটা এক একজনে এক এক রকমভাবে ডিজাইন করে, তো আমি এইভাবেই ডিজাইন করছি। এই তো এটা কুচকে দিয়ে তারপর আমি একটি সার্ভিং ডিশে বাটার ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এইভাবে একটা একটা করে বানিয়ে তারপরে বিছিয়ে দিতে হবে, রাখতে হবে। এই তো পুরোপুরি যখন রাখা হয়ে গিয়েছে তারপর আমি উপরে ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে তারপরে এটা যার যেরকম সাইজ পছন্দ সেই সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এখানে আমি একটা বাকলাভাকে আমি 3টা সাইজ করেছি, তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর ওভেনটাকে আমি 160 সেলসিয়াসে দিয়ে আমি 40 মিনিটের মতো বেক করব। এখন আমি বাকলাভার জন্য চিনি শিরা তৈরি করব। তো চিনি শিরার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনিতে আমি 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা লেবুর খোসা দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। এই তো এটা নাড়তে হবে অনবরত, নেড়ে তো যখন এটা বলকে চলে আসবে তখন আমি একটু লেমন জুস দিয়ে দিচ্ছি, এতে করে চিনির শিরাটা আর জমে যাবে না। আর একটু শাহি শাহি ভাব আসার জন্য আমি এখানে কিছু কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুনের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন।
এই তো 40 মিনিট পর আমি ওভেন থেকে নামিয়ে গরম গরম বেক করা বাকলাভার উপরেই আমি চিনির শিরাটা দিয়ে দিব। আর চিনির শিরাটা চাইলে আপনারা আরেকটু বেশি চিনি দিয়েও এটা শিরাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু কম শিরা দিয়েছি। যারা অরিজিনালি বাকলাভা তৈরি করে, এটা একটা তুর্কিশ ডেজার্ট, তো তারা আরও বেশি চিনি দিয়ে চিনির শিরাটা তৈরি করে, তো এতে করে মিষ্টিটা আরও বেশি হয়। আমি একটু মিষ্টিটা কমই রেখেছি, কারণ এই বাকলাভাটা প্রচুর মিষ্টি হয়। দোকান থেকে যখন কিনে খেয়েছি তখন প্রচুর মিষ্টি ছিল, আর আমি একটু মিষ্টিটা কম দিয়েছি। এই তো গরম গরম চিনি শিরাটা দেওয়ার পরে পুরোটুকু চিনি যখন টেনে নিয়ে যাবে তখন যে কোনো কিছু দিয়েই আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। তো আমি উপরে পেস্তা বাদামটা দিয়েই ডেকোরেশন করে নিচ্ছি। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার বাকলাভা। তো আশা করছি খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ভেতরে পুরোপুরি চিনির শিরাটা ঢুকেছে। তো আমার আজকের এই বাকলাভা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।